আজকে ল্যান্ডিং পেজ এডিট করার শুরুতেই আমরা দেখি যে তাকফির মতো কীভাবে বাটনকে ডাইনামিক করা যাবে। সো এখানে দেখতে পারতেছি বাটনগুলোতে ক্লিক করলেই ফর্মের মধ্যে নিয়ে আসে, কিন্তু আমরা যেটা এডিট করছি এই যে এটা হলো আমাদের এডিটেবল ল্যান্ডিং পেজটা। এটাকে যদি একটু প্রিভিউ করি, এই যে আমাদের প্রিভিউ প্যানেল হলো এটা। আমরা অর্ডার করুনে ক্লিক করলে দেখেন আমাদের উপরে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু চাচ্ছি ফর্মের মধ্যে যেতে। আমাদের এইখানে আরেকটা বাটন আছে, এটাতেও যদি ক্লিক করি উপরে নিয়ে আসতেছে। তো এইটা কিভাবে ঠিক করব? ঠিক করা একেবারে সহজ। আপনার যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আগে সিলেক্ট করতে হবে। সো আপনি এইখানে দেখেন ক্লিক করছেন, ফর্ম সিলেক্ট হয়ে গেছে। মাঝে মাঝে এখানে ক্লিক করার পর ফর্ম দেখবেন সিলেক্ট হয় না, আপনার কন্টেইনার সিলেক্ট হয়ে যায়। সো আপনি দেখে বুঝে ফর্মটাকে আগে সিলেক্ট করবেন। এই যে দেখেন আমি স্ট্রাকচার থেকে ফর্মটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসার পর এইখানে সিএসএস আইডি নামে একটা অপশন আছে। সো সিএসএস আইডিতে আপনি যে যা ইচ্ছা তাই লিখতে পারেন। ধরেন আপনি আপনার নাম লিখলেন, ধরেন আমি আমার নাম লিখলাম, এই যে জাকারিয়া লিখলাম। এটা হলো এখন থেকে আমার সিএসএস আইডি। এই নামটাই হয়ে গেছে সিএসএস আইডি। ওকে, এখন চলেন আমি চাচ্ছি যে আমার এই বাটনটাকে আমি ডাইনামিক বানাবো, যে বাটনে ক্লিক করলে সে আমার ফর্মের মধ্যে চলে যাবে। যেহেতু আমরা ফর্মের একটা সিএসএস আইডি দিয়ে ফেলছি, সো সেই আইডিটাই আমরা এই যে দেখেন বাটনের এইখানে লিঙ্ক নামে একটা অপশন আছে এবং এইখানে একটা হ্যাশট্যাগ আছে। হ্যাশট্যাগ যদি না দেন তাহলে কিন্তু বাটনটা কাজ করবে না। হ্যাশট্যাগ দিয়ে আপনি এইখানে আপনার সেই সিএসএস আইডিটা দিয়ে দিবেন। এখন দেখেন আমি যদি এটাতে ক্লিক করি ফর্মে নিয়ে আসতেছে, আবার যদি ক্লিক করি দেখেন ফর্মে নিয়ে আসতেছে। এটাকে একটু পাবলিশ করে আমরা এখন প্রিভিউ প্যানেলে দেখি। ওকে, আমাদের পাবলিশ হয়ে গেছে, এটাও এখন রিলোড নিচ্ছে। ওকে, আমাদের এখন বাটনটা রেডি। সো আমরা যদি অর্ডার করুনে ক্লিক করি নিচে নিয়ে আসতেছে, কিন্তু এই অর্ডার করুনে এখন আমরা সিএসএস আইডিটা দিয়ে নেই। সো না দেওয়াতে এইটা এখন কাজ করবে না, এটাতেও সেম আইডিটা দিতে হবে। সো চলেন আমরা দিয়ে দিই সেম আইডিটা। তো আমরা এই বাটনটাকে ধরবো, ধরার পরে লিঙ্কের মধ্যে একটা হ্যাশট্যাগ থাকবে, এরপরে সিএসএস আইডিটা দিব। কিন্তু যদি কোনো লিঙ্ক হতো, লিঙ্ক হলে কিন্তু আমাদের এই হ্যাশট্যাগটা ইউজ করা লাগতো না। যদি কোনো লিঙ্ক হতো, এটা তো কোনো লিঙ্ক নাই, এটা জাস্ট একটা আইডি নেম, সেই জন্য আমাদের হ্যাশট্যাগটা দেয়া লাগতেছে। সো এটা দিয়ে দিলাম, আবার দিয়ে আমরা যদি এখন পাবলিশ করি তাহলে এই বাটনটাও আমাদের এই যে ফর্মের মধ্যে কাজ করবে। আচ্ছা, এই একটা বিষয় ছিল। আরেকটা প্রবলেমে কেউ পড়েছেন কি না জানি না, ফর্মটাকে এডিট করার সময় আমরা যখন প্রোডাক্ট অপশনে আসি এই জায়গাটা অনেকের মানে দেখায় না আর কি, এই অপশনগুলো থাকে না, তার ওইখানে একটা নোটিফিকেশন দেখায়, প্রবলেমের নোটিফিকেশন। সো এইটা কীভাবে সলভ করবেন? সলভ করার মাধ্যম হলো এই যে প্রোডাক্ট অপশনস, এই লেখাটা আপনার কাট ফ্লোতেও আছে। আপনি কাট ফ্লোতে আসার পর দেখবেন আপনার যে চেক আউট পেজ, আমরা যেহেতু চেক আউট ফর্মের মধ্যে কাজ করতেছি, সো আমাদের এই যে চেক আউট ভিউতেই আসতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। ফর্মের কাজগুলো চেক আউট ভিউর সেটিংস অপশন থেকে করতে হয়। সো সেটিংস অপশনে আসলাম, চেক আউট ভিউর মধ্যে আসার পরে দেখেন এইখানে একটা অপশন আছে কি প্রোডাক্ট অপশনস, এইটাকে আপনারা এইখান থেকে চালু করে দেবেন। এটা যদি অফ থাকে, এই যে দেখেন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি সেভ সেটিংসে ক্লিক করলাম। এবার যদি আমার এডিট প্যানেলে আসি, আসার পর যদি আমি রিলোড করি, আচ্ছা এই যে রিলোড করলাম। রিলোড করার পর এখন যদি আমার ফর্মে আসি, এই যে দেখেন প্রোডাক্ট অপশনটা কি দেখাচ্ছে, প্লিজ এনেবল প্রোডাক্ট অপশন ফ্রম মেটা সেটিংস টু এডিট অপশনস। সো তার মানে আমার ওই অপশনটাকে এনেবল করে দিতে হবে। কোন অপশনটা? আমি আমার চেক আউট ভিউতে আসবো, আসার পরে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনের মধ্যে প্রোডাক্টস নামে একটা অপশন পেয়ে যাব, সেটার নিচে এই যে প্রোডাক্ট অপশন, এটাকে আমরা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এইখানে আর কি কি কাজ করা লাগে আমরা তো জানি, তাই না? আমার যদি প্রোডাক্টের কোয়ান্টিটি আমি বাড়াতে দিতে চাই অডিয়েন্সকে, তাহলে এটাকে এনেবল করে দেব। এটা যদি এনেবল থাকে তাহলে সে কি করতে পারবে, আমার যে প্রোডাক্ট আছে সেটা একাধিক অর্ডার করতে পারবে। এই যে যেমন এইখানে একটা দুইটা তিনটা যে কয়টা ইচ্ছা সেই কয়টা অর্ডার দিতে পারবে।
সো এই অপশনগুলো নিয়ে কিন্তু আগে আলোচনা করা হয়েছে। এরপর আপনাদের জন্য কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এটাকে আমরা সেভ করে দিই। সেভ করে দেওয়ার আগে আরেকটা বিষয়, আপনারা যে ল্যান্ডিং পেজটা জমা দিবেন, কিভাবে জমা দিবেন? লিঙ্কটা আমাকে দিবেন, তাই না? কোন লিঙ্কটা দিবেন? অনেকে কি করবেন জানেন? অনেকে এইখান থেকে লিঙ্কটা কপি করে দিয়ে দিবেন, বাট এটা দিলে আসবে না আমার ওইখানে। আপনাকে লিঙ্ক দিতে হবে প্রিভিউ প্যানেলে যেটা করতেছেন, মানে প্রিভিউ যেটা করতেছেন সেই লিঙ্কটা। কিন্তু তবুও এই যে এইখানে দেখেন লিঙ্কটা অনেক বড় আছে, হ্যাঁ, এই লিঙ্কটা আমি চাচ্ছি না, এই লিঙ্কটা দিলেও হবে না। আপনার লিঙ্কটা খেয়াল রাখতে হবে, এই যে এতটুকু হবে। আমি তো এটা চেঞ্জ করছি, ওই আপনার অ্যাকাউন্টিং ব্যাচে এটা চেঞ্জ করা হয়েছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আপনারা কি করবেন, আমি সহজ বুদ্ধি দেখাই দিতেছি। আপনারা সেটিংস অপশনে আসবেন, হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্য থেকে কি কেউ আমাকে নক করেছিলেন যে স্যার আমরা সেটিংস অপশনে আইসা লিঙ্কের নামটা চেঞ্জ করছি, এরপরে ল্যান্ডিং পেজটা গায়েব হয়ে গেছে? আপনি, তাই না? সো এটা কেন হয়েছে এটা আমি দেখাচ্ছি। এই যে সেটিংস অপশনে আসার পর আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টেপ স্ল্যাগে আপনারা আপনাদের রোল নাম্বার এবং নামটা দিয়ে দিবেন, তাই না? এটা আপনি করছিলেন? আচ্ছা, করার পর কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি আমার রোলটা কত দিছি? 25-24 দেয়া, তাই না? আমি একটু এখন রোলটা চেঞ্জ করি। ধরেন আমি দিয়ে দিলাম 25-20 এরকম একটা দিয়ে দিলাম, হ্যাঁ। এটা এখন আমার রোল নাম্বার। এখন আমি যদি এটাকে সেভ সেটিংসে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি আমার এই যে প্রিভিউ প্যানেলে আসলাম, যেখানে আমি এডিটটা করার পর দেখতে পারতেছি, সেইখানটাতে আসছি। আসার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন পেজটাই গায়েব। আপনার কি এরকম হয়েছে, তাই না? কারণ হলো লিঙ্কটা চেঞ্জ হয়েছে। আগে কি ছিল? জাকারিয়া 25-24, তাই না? এখন আমি এগুলো সব বাদ দিয়ে দিই। এই যে আমি জাস্ট এইখানে 24কে 20 করে দিব। ওই স্টেপ স্ল্যাগে যা দিয়েছিলাম এইখানেও তা দিচ্ছি। দেওয়ার পর আমি যদি এখন ইন্টারে ক্লিক করি, দেখেন এই যে ল্যান্ডিং পেজটা আমার চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা তাহলে আমি গিয়ে দেখব না। একটা জিনিস মনে রাখবেন, 404 এই এররটা যদি দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনি যে লিঙ্কে ক্লিক করেছেন সেই লিঙ্কে কোনো প্রবলেম আছে, হ্যাঁ। যদি 404 আপনার এরর দেখায়, এটা রিডাইরেকশন বলে, অনেকে রিডাইরেক্ট করে দেয় আর কি, অথবা ওই লিঙ্কের মধ্যে কোনো পেজই রাখে না, এরকম কিছু প্রবলেম হয়। আচ্ছা, যাই হোক, ওই দিকে আমরা না যাই। আমরা শিখে গেলাম কি বাটনটাকে কিভাবে ডাইনামিক করতে হয়। এরপরে আসেন, আমি কিছুদিন আগে একটা পেজে একটা ল্যান্ডিং, ধরেন আমরা আম নিয়ে যদি বিজনেস করতে চাই, অথবা আপনারা তো আতর নিয়ে করতেছেন ল্যান্ডিং পেজ, ওনারা করতেছে সম্ভবত আম নিয়ে। আচ্ছা, ধরেন এইখানে আমপাড়া এসে পড়ছে, এটা আমের। এইখানে যদি ক্লিক করি, এই যে দেখেন ল্যান্ডিং পেজটা একেবারে কিন্তু বেসিক ল্যান্ডিং পেজ, এটা আপনারাও করতে পারবেন। সো এইখানে দেখেন একটা জিনিস, এটা আপনারা শিখেন না এখনও, যে অ্যানিমেশন। এই যে বাটনটার উপর যখন মাউসটা করতেছি, হুবার করতেছি, তখন এটা একটু লাভ দিচ্ছে, তাই না? সো এটার থেকে আপনারা বেটার জিনিস করতে পারবেন। কিভাবে? আপনারা চলে আসবেন এলিমেন্টরের মধ্যে, ধরেন আমি এই বাটনটাকে এখন অ্যানিমেশন দিতে চাচ্ছি। কি অ্যানিমেশন দিতে চাচ্ছি? যে কেউ যদি মাউসটাকে এই বাটনের উপরে আনে তাহলে এই বাটনটা একটু লাভ দিবে অথবা বড় হয়ে যাবে, যে কোনো কিছু হতে পারে। সো এটা যদি করতে চাই তাহলে বাটনটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডভান্স অপশনে আসবেন, আসার পরে একটু নিচে আসবেন, দেখেন এইখানে মোশন এফেক্ট আছে, ট্রান্সফর্ম আছে, ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছুই আছে। সো আমরা প্রথমে ট্রান্সফর্মটা একটু দেখি। ট্রান্সফর্ম মানে চেঞ্জ হবে, তাই না? ট্রান্সফর্ম হবে, একটা পরিবর্তন আসবে। সো কখন পরিবর্তন আসবে? নর্মাল অবস্থায় নাকি হুবার অবস্থায়? হুবার জিনিসটা কি? যখন আমরা মাউস কোথাও রাখি বা মাউসটাকে এইভাবে নড়াচড়া করি, এটাকেই হুবার বলে। বাটনের উপর যখন মাউসটাকে হুবার করা হবে তখন একটা অ্যানিমেশন অ্যাড করব। তো হুবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ধরেন স্কেল, স্কেল মানে কি? বড় করা, তাই না? সো স্কেল আমি করে দিলাম 1.2। এবার দেখেন
বাটনটা কি হয়ে গেছে, অ্যানিমেটেড হয়ে গেছে। এবং এটা কত তাড়াতাড়ি হবে বা দেরিতে হবে নাকি স্লো হবে সেই জিনিসটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা দেখেন ট্রানজিশন ডিউরেশন নামে একটা অপশন আছে, এটা মিলি সেকেন্ডে দেওয়া। তো আপনি ধরেন করে দিলেন 1300, এই যে দেখেন 1300 করে দিলাম, তার মানে কি অনেক ডিলে হচ্ছে, 1 সেকেন্ডেরও বেশি সময় নিয়ে হচ্ছে। 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, এটা তো আমরা জানি তাই না? সো আমি যদি এটাকে 800 করে দিই, দেখেন আগের থেকে কি আরও দ্রুত এটা হচ্ছে। সো আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারবেন। এই যে দেখেন 500 করে দিছি, আরও দ্রুত হচ্ছে। শুধু তাই না, আপনি যদি চান মোশন এফেক্টও অ্যাড করতে সেটাও পারবেন। আচ্ছা, মোশন এফেক্টের মধ্যে আরেকটা মজার জিনিস আছে, স্টিকি। ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা হেডলাইন এটা স্টিকি হয়ে থাকবে। কীরকম? আপনি যখন স্ক্রল করবেন তখন উপরে এটা লেগে থাকবে। আমি একটু করে দেখাই। ধরেন আমি এই প্যানেলটাকে স্টিকি করতে চাই, এটাকে ধরলাম, ধরার পরে আমি মোশন এফেক্টে আসব, আসার পরে এটাকে টপে স্টিকি করে রাখতে চাই। তাহলে কি হবে? এই যে যখন আমি মাউসটা স্ক্রল করব, দেখেন যে উপরের হেডলাইনটা কি আমার স্টিকি হয়ে আছে, লেগে আছে আর কি। সো এটা চাইলে টপে বটমে যে কোনো জায়গায় আপনারা করতে পারেন। অনেক সময় হয় না যে একটা জিনিস আপনি চাচ্ছেন সবসময় এটা দেখতেই থাকবে ইউজার, সো সেই জন্য আপনি এই স্টিকি অপশনটা ইউজ করতে পারেন। এরপরে ধরেন স্ক্রলিং এফেক্ট দেওয়া যায়, যে স্ক্রল করলে এটাতে কি কি এফেক্ট আসবে। হ্যাঁ, ভার্টিক্যাল যদি স্ক্রল করা হয় তখন কি আসবে, হরিজন্টালি যদি স্ক্রল করা হয় তখন এটার স্পিড কেমন হবে। হ্যাঁ, সেই জিনিসটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে দেখেন, মানে আমার স্ক্রলের সাথে সাথে এটা এদিক সেদিক নড়াচড়া করবে। আচ্ছা, এটা ছাড়া আরেকটু মজার জিনিস আছে, সেটা হলো ট্রান্সফর্মের মধ্যে কি, ট্রান্সফর্মের মধ্যে না, এই যে দেখেন ইন্ট্রান্স অ্যানিমেশন, এটাও খুব সুন্দর। ধরেন আপনি চাচ্ছেন যে এটা কি হবে, জুম ইন লেফটে হবে, মানে লেফট থেকে জুম ইন হয়ে আসবে, সেই জিনিস এখান থেকে করতে পারবেন। বাউন্স ইন ডাউন, হ্যাঁ উপর থেকে সুন্দর করে নিচে আসবে, সেই জিনিসও করতে পারবেন। ধরেন আর কি আছে, রোটেট ইন, ঘুরতে ঘুরতে আসবে, ঠিক আছে। তারপর রোটেট ইন ডাউন রাইট, এইভাবে আসবে। তো আপনারা প্রত্যেকটা জিনিসকে এরকম অ্যানিমেশন দিতে পারবেন। অনেকে কি করে, এই যে হেডিংগুলোকে সুন্দর করে অ্যানিমেশন দিয়ে দেয়, যে সে যখন ল্যান্ডিং পেজে আসবে একটা হেডিং আগে আসবে, এরপরে আরেকটা আসবে, এরপরে ইমেজের মধ্যে অনেকে অ্যানিমেশন দেয়, যে একটা একটা করে ইমেজ তোমার চলে আসবে। 5-6টা ইমেজ থাকে, যেমন ধরেন আমের যে পেজটা দেখলাম আমরা, এখানে কি করছে, 1 2 3 4 5টা দিছে। চাইলে এটা কি করা যায়, একটা একটা করে আসবে, সেইভাবেও আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারবো। সো একটু দেখি চলেন। ধরেন আমরা এই প্যানেলটাকে একটু অ্যানিমেশন দিই, অ্যাডভান্সে আসবো, মোশন এফেক্টসে আসবো, এটাকে দিয়ে দিলাম। ধরেন এটা স্লাইড ইন ডাউন, মানে উপর থেকে সুন্দরগুলো স্লাইড করে নিচে নামবে, অথবা সাইড ইন রাইট, এটাও দিতে পারেন। সো যখন কেউ আমাদের পেজে আসবে, আমরা যদি এটাকে আপডেট করে দেখি যে কেমন দেখা যায়। আপডেট হয়ে গেছে আশা করি। এই যে দেখেন, এটা একটা অ্যানিমেশন হয়েছে, আমাদের বাটনের হুবারটাও কাজ করতেছে, হেডিংটাও চলে আসলো এইখান থেকে। তো আপনি চাইলে এটাকে আরও দেরি করে আনতে পারেন। হ্যাঁ, মানে যখন ইউজার নিচে আসবে তখন আপনি দিয়ে দিলেন এই অ্যানিমেশনটা, সেটাও পারবেন। এই যে অ্যানিমেশন ডিলে, আপনি ডিলে করে চাইলেও করতে পারবেন। আপনি যদি চান যে এটা ফাস্ট কাজ করবে তাহলে সেটাও দিতে পারেন, স্লো কাজ করবে সেটাও দিতে পারেন। এছাড়া আরও অনেক কিছু আছে, আপনারা একটু অবজার্ভ করবেন যে কি কি অপশন আছে, কি কি দেয়া যায়। এরপরে আমরা আরেকটা জিনিস আমের পেজের মধ্যে দেখলাম যে ওরা কি করছে, এইখানে দেখেন একটা ঢেউ দিয়েছে, তাই না? এই জিনিসটাকে আপনারা কেউ দিতে পারবেন, কেউ দেখছেন কি এই অপশনটা? হ্যাঁ, সুন্দর। এটা কি সাইড ডিভাইড, মানে শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, তাই না? সেইখানে দিলে এরকম ঢেউ দেওয়া যায়। সো অনেকে হয়তো বা দেখেন নাই, ওনাদেরকেও দেখায় রাখতেছি অপশনটা। ধরেন আমি এই কন্টেইনারটাকে চাচ্ছি যে এটা নিচ থেকে একটু ঢেউ ঢেউ থাকবে। সো আমি স্টাইলে চলে আসব, স্টাইলে চলে আসার পর শেপ ডিভাইডার, এই জিনিসটার নাম শেপ ডিভাইডারে চলে আসব। এরপরে আমি কি টপে দিতে চাই নাকি বটমে দিতে চাই? আমি চাচ্ছি এই কন্টেইনারের বটমে দিতে। সো বটম ক্লিক করে এইখান থেকে ধরেন ওয়েব ব্রাশ, এটা দিতে পারি। আচ্ছা, ওয়েব প্যাটার্ন আসছে।
আচ্ছা, এই জিনিসটা দেওয়ার পর আপনি চাইলে উইথ এবং হাইট দুইটাই বড় ছোট করতে পারবেন এইখান থেকে। সো এটা মানে আব্দুল কাদের স্যারেরও ল্যান্ডিং পেজে আছে এইটা, না হলে ওয়েব ব্রাশ, যে ওয়েব ব্রাশটা আছে সম্ভবত, ওয়েব ব্রাশটা দেখতে এরকম। এই যে আপনি চাইলে আলাদাভাবে এই শেপের কালারও দিতে পারবেন। হ্যাঁ, ধরেন আমি চাচ্ছি এই শেপের কালার হবে লাল, আপনি লালও দিতে পারবেন, ঠিক আছে, সাদাই থাকুক। এরপরে শুধু ওয়েব ব্রাশ না, অনেকে ওয়েব শুধু ওয়েবস দেয়। এই যে এটা মনে হয় আমের ওরা দিছে সম্ভবত, এই যে এইভাবে করে দিছে সম্ভবত। হ্যাঁ, এইভাবে করে আপনি হাইট উইথ বড় করে আপনার মতো করে আপনি নিতে পারেন। সো এই সমস্ত বিষয় হলো আপনারা ল্যান্ডিং পেজে দিবেন, ল্যান্ডিং পেজটা আরও আকর্ষণীয় হবে। আমি একটা নোটিশ আকারে দিয়ে দিব যে একটা ল্যান্ডিং পেজে আপনারা কী কী অ্যাড করবেন। হয়তো অ্যানিমেশন অত কিছু থাকবে না, বলা থাকতে পারে যে একটা হিরো সেকশন থাকবে, একটা হেডিং থাকবে, ভিডিও থাকতে হবে, তারপর হলো লিস্ট থাকতে হবে, তারপর হলো ক্যারোজেল থাকতে হবে, ভিডিও থাকতে হবে, এরপরে এফএকিউ থাকতে হতে পারে। এফএকিউটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না, এফএকিউ এখানে আগের আপডেটে দিলে হয়ে যেত। এখানে এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের একটা প্যানেল থাকে, ওই এলিমেন্টটা এখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, ওইটা খুঁজে না পেলেও সমস্যা নাই। যতটুকু আপনারা শিখছেন এইগুলো দিয়েই আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন। এবং আপনারা যদি একটু অ্যাডস লাইব্রেরিতে আসেন তাহলে দেখবেন যে ল্যান্ডিং পেজগুলো ওরা কীরকম করতেছে। আপনি দেখলে বুঝবেন যে এটা তো আমি নিজেই করতে পারবো, এটা তো আপনারা করতে পারবেন না? যতটুকু শিখছেন একবারে বেসিক ডিজাইন করছে। এরপরে এছাড়া আর কি আছে? হ্যাঁ, কালার কি হয়েছে? কিসের কালার? টেক্সটের মধ্যে? ও আচ্ছা, গুড, ভালো জিনিস মনে করছেন। আচ্ছা, আমরা তো শুধু দেখছি যে সাদা কালার করতে, তাই না? কিন্তু তাকফিতে কি আছে? কিছু কিছু বিষয়ে হলুদ কালার আছে। আচ্ছা, এইখানে এতটুকু হলুদ, এরপর এতটুকু হলুদ। এই জিনিসটা মূলত করছে হলো HTML ট্যাগ দিয়ে। সো HTML ট্যাগ কি, এটা তো আমরা চিনি না, তাই না? আমরা জানি না HTML ট্যাগ দেখতে আসলে কীরকম হয়, হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তো একটা জাস্ট ধারণা দিই, HTML এর ট্যাগ দুই ধরনের হয়। এক ধরনের ট্যাগ হলো যেগুলোর মধ্যে আপনার ওপেনিং ট্যাগ থাকে আর ক্লোজিং ট্যাগ থাকে। মানে একটা ট্যাগ আপনার তৈরি করতে হলে দুইটা জিনিস দিতে হবে, মানে এটার মাথা দিতে হবে, এটার লেজও দিতে হবে। আরেকটা ট্যাগ আছে শুধু মাথাটা দিলেই হয়, লেজের প্রয়োজন হয় না। যেমন আমি যদি এখন একটা ট্যাগ লিখি, ধরেন এই ট্যাগটার নাম হলো ডিলেট ট্যাগ। হ্যাঁ, ডিলেট ট্যাগ, DEL লিখে এটাকে লিখতে হয়। সো ট্যাগটা দেখতে এরকম হয় যে আপনার এতটুকু হলো ওপেনিং ট্যাগ আর এতটুকু হলো ক্লোজিং ট্যাগ, এবং এর মাঝখানে যা লিখবেন সেই লেখার উপর এই ট্যাগটার যে পাওয়ার আছে সেই পাওয়ারটা অ্যাপ্লাই হবে। যেমন ধরেন আমি এই ট্যাগটাকে এখন একটু কপি করে এখান থেকে নিয়ে যাই, এগুলো একটু এখান থেকে ডিলিট করে দিই টেক্সটটা। আমরা এক কাজ করি, এই যে আপনাদের এইখানে 15 দিন এই লেখাটা আছে না, 15 থেকে 20 দিন, এই লেখাটাকে ধরেন কপি করে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিই। আচ্ছা, এখন এই লেখাটার উপর এই ট্যাগের পাওয়ারটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে, আমরা দেখতে পারতেছি না। সো আমরা দেখার জন্য এইটাকে এইখান থেকে কপি করে সুন্দর করে আপনারা যেই প্যানেলে এই টেক্সটগুলো লিখছেন, কিসের মধ্যে লিখছিলেন এই টেক্সটটা? হেডিং ট্যাগের মধ্যে, তাই না? হেডিং এলিমেন্টের মধ্যে। সো হেডিংয়ের মধ্যে আমি চলে আসলাম, আসার পর এই যে 15 থেকে 20 দিন, এই লেখাটাকে আমি এখন এখান থেকে একটু ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম, এবং আমার কাছে যে লেখাটা কপি আছে সেটা এইখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন ডিলেট ট্যাগটা এখন 15 থেকে 20 দিনের উপর কি হয়েছে? অ্যাপ্লাই হয়েছে। আবার আরেকটা ট্যাগ আছে, আপনাদেরকে তো বলছি দুই ধরনের ট্যাগ, এক ধরনের ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগ থাকে, আবার ক্লোজিং ট্যাগ থাকে। আরেকটা ট্যাগ আছে যেটার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই, যেমন এটার নাম হলো ব্রেক ট্যাগ, BR দিয়ে লেখে। ব্রেক ট্যাগ মানে হলো ভেঙে ফেলা অথবা ব্রেক করে দেওয়া। সো ধরেন আমি চাচ্ছি যে কাঁধ ব্যথা, এই লেখাটা তো, অথবা ধরেন কোমর, এই যে কোমর লেখাটা এখন দেখা যাচ্ছে এই লাইনে আছে, তাই না? এখন এটাকে যদি আমি একটু বড় করি, অথবা ধরেন আমার যে প্রিভিউ প্যানেল আছে এইখানে যদি আসি,
এই যে দেখেন কোমর ব্যথার পরে কি আরো লেখা উপরে চলে আসছে না? আমি যখন এডিট করতেছিলাম তখন কতটুকু দেখা যাচ্ছে? কোমর ব্যথা পর্যন্ত দেখা যাচ্ছে, বাকি টেক্সটটা কি নিচে চলে আসছে। কিন্তু যখন আমি আমি আমার ডিসপ্লেটাকে বড় করলাম তখন কি কিছু লেখা উপরে চলে আসছে, তাই না? সো এক এক ডিসপ্লেতে এক এক রকম হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমার কোমর ব্যথার পরে যে সহ সকল ব্যথা দূর হবে ইনশাল্লাহ, এই লেখাটা সবসময় নিচেই থাকবে, কোমর ব্যথার নিচেই থাকবে। এই জিনিসটা যদি আমি করতে চাই তাহলে আমি কি করব? আমি কোমর ব্যথার পরে এইখানে সেই ব্রেক ট্যাগটা দিয়ে দিব। এই যে দেখেন ব্রেক ট্যাগ আমি এখানে লিখলাম, আর কি হয়ে গেছে, কোমর ব্যথার পরে যে সকল সহ সকল এই লেখাটা নিচে চলে আসছে। এখন আপনি যে কোনো প্যানেলেই যান, যে কোনো ডিসপ্লেতেই যান, লেখাটা সবসময় কি থাকবে? নিচেই চলে আসবে, ওই ব্রেক ট্যাগের কারণে। এমনকি আপনি যদি ট্যাবের ভিউতেও আসেন, এই যে দেখেন কোমর ব্যথার পরে সহ সকল ব্যথা দূর হবে ইনশাল্লাহ, এই লেখাটা সবসময় নিচেই আছে। আপনি যদি ফোনের ভিউতেও যান, ওই লেখাটা সবসময় কি থাকবে? কোমর ব্যথার পরে সবসময় ওই লেখাটা নিচেই চলে আসবে। এই জিনিসটা বুঝাইতে পারছি আপনাদেরকে? ব্রেক ট্যাগটা বুঝতে পারছেন? ব্রেক ট্যাগ দিলে ওই লেখাটা নিচে চলে আসবে, ব্রেক হয়ে যাবে। এখন আসেন, আপনারা ট্যাগ সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলেন। এখন কথা হলো যে তাকফি এইভাবে কি, মানে এই যে কালারটা যে দিছে, কি নিয়ে দিছে? এইখানে ও একটা ট্যাগ ইউজ করছে যেটার নাম হলো স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ হলো যে কোনো জিনিসকে একটু আলাদা করে ফেলে। ধরেন আমি এইখানে যে লেখাটা লিখছি, এক লাইনেই তো লিখছি, তাই না? এখন আমি যদি শুধু এতটুকুকে কালার করতে চাই, তাহলে এতটুকু লেখাকে আমার স্প্যান ট্যাগের মধ্যে নিয়ে আসতে হবে আলাদা করার জন্য। আমরা তো জানি মানে আলাদা করতে হইলে একটা জিনিসকে একবারে পুরো আলাদাই করে ফেলতে হয়, কিন্তু স্প্যান ট্যাগের পাওয়ারটা হলো জিনিসটা সেম জায়গায় রাখবে, কিন্তু ওই জায়গাটার মধ্যে, ওই স্প্যানের মধ্যে ও আলাদা কিছু অ্যাট্রিবিউশন অ্যাড করবে। অ্যাট্রিবিউশন বলতে গুণ, দোষ, এগুলো আর কি। সো চলেন আমরা একটু দেখি স্প্যান ট্যাগটা দেখতে কেমন হয়। সো আপনারা যখন ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন, কখনো যদি কোনো ট্যাগের প্রয়োজন হয়, যেমন ধরলেন আমি এখন বললাম স্প্যান ট্যাগ, সো আপনারা স্প্যান ট্যাগ লিখে সার্চ দিবেন। স্প্যান ট্যাগ ইন HTML লিখে সার্চ দিলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, সেটার নাম হলো W3 Schools। এটা হলো যারা কোডিং শিখে তাদের জন্য মানে বেসিক শেখার জন্য একবারে পারফেক্ট একটা প্ল্যাটফর্ম। ওকে, স্প্যান ট্যাগের মধ্যে এই যে চলে আসলে এখানে দেখেন একটা জিনিস আমরা সরাসরি দেখি, একটু কোড শিখি আর কি। এখানে অনেক কিছু আছে হাবিজাবি, এত কিছু দেখার দরকার নাই। আপনারা হ্যাঁ বলেন, কে কি বলতে নিছেন? হ্যাঁ হ্যাঁ, মানে বুঝিনি। হ্যাঁ, কালার ট্যাগও আছে। হ্যাঁ দেন, আপনি কালার ট্যাগ দিলে দেখেন তো হয় কিনা। শুধু কালার ট্যাগ না, শুধু হবে না। যদি আপনার কালার দিতে হয় মাঝখানে, তাহলে স্প্যান ট্যাগ দিয়ে আগে ওইটাকে আলাদা করতে হবে। দেখেন এইখানে একটা সেন্টেন্স আছে, আর পি ট্যাগ হলো কি প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, HTML এর মধ্যে এই পি ট্যাগটা লাগাইতে হয়। আপনি পি ট্যাগ লাগানো ছাড়াও কিছু লিখতে পারবেন, কিন্তু গুগল এটা বুঝবে না। এই যে ট্যাগগুলা বা এই যে কোডগুলা, এইগুলা কেন ইউজ করা হয়? HTML এর ট্যাগটা কেন ইউজ করা হয়? ব্রাউজারকে বোঝানোর জন্য, গুগলকে বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, কালার ট্যাগ তো লাগবেই, মানে স্পেন দিয়ে আগে আলাদা করতে হবে, এরপরে বলতে হবে যে স্পেনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে স্টাইল কালার ব্লু এটা অ্যাপ্লাই করে দাও, এটা বলতে হবে। ইভেন এইখানে আপনি ফন্টও দিতে পারবেন, ফন্ট বড় হবে না ছোট হবে, 36 হবে না 32 হবে, সব কিছু দিতে পারবেন এইখানে। সো একটু আমরা ট্যাগটা এতটুকু শিখলেই হবে। দেখেন পি ট্যাগটাকে আপাতত অ্যাভয়েড করেন। পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। এখানে একটা সেন্টেন্স দিছে, মাই মাদার হ্যাজ ব্লু আইস। সেন্টেন্সটা হলো এতটুকু, এই যে দেখেন মাই মাদার হ্যাজ এতটুকু থেকে এরপরে ব্লু, এরপরে আইস। এই কথাটাকে যখন স্প্যান ট্যাগ দিয়ে ব্লু লেখাটাকে আলাদা করছে, স্প্যান ট্যাগের শুরু তো আমরা বুঝতে পারতেছি। এই যে দেখেন স্প্যান ট্যাগ শুরু হয়েছে এইখানে এবং শেষ হয়েছে এইখানে। সবসময় মনে রাখবেন HTML এর ট্যাগ যেটা ক্লোজ ট্যাগ হয় সেটার শুরুতে একটা আপনার স্ল্যাশ থাকে। হ্যাঁ, এরকম একটা, এটা ব্যাকস্ল্যাশ বলে না কি বলে, ব্যাকস্ল্যাশ বলে সম্ভবত। হ্যাঁ, ক্লোজিং ট্যাগ এই যে একটু আগে আমরা যে দেখলাম, আমরা কি করছি, ডিলেট ট্যাগটার ওপেনিং করছি একটা ওই যে কার্লি ব্র্যাকেট দিয়ে।
এরপরে ক্লোজ করছি, কার্লি ব্র্যাকেট দিয়েছি, কিন্তু একটা ব্যাকস্ল্যাশ দিতে হয়েছে আমাদের। সো ক্লোজিং ট্যাগটা দেখতে এরকম হয়। তো এখন দেখেন এই যে ব্লু লেখাটা, এই এতটুক লেখাটাকে নীল করার জন্য এই স্প্যান ট্যাগটা ব্যবহার করা হয়েছে, এবং স্প্যান ট্যাগের মধ্যে একটা স্টাইল দেওয়া হয়েছে। স্টাইলের মধ্যে কি ছিল? কালার ব্লু। সো এটা দেখতে কেমন এখন যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এটা দেখতে এরকম, মাই মাদার হ্যাজ ব্লু আইস। এরপরে এই লেখাটা কোত্থেকে আসছে এটা মনে করেন এই যে এইখানে বিস্তারিত আরও দিছে, এই জন্য এত বড় দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওইখানে জাস্ট এতটুকু দেখছি। যে ব্লু লেখাটাকে ব্লু করার জন্য আপনার ওই স্প্যান ট্যাগটা ব্যবহার করা হয়েছে। তো এইবার চলেন আমরা কিভাবে ব্যবহার করব। ধরেন আমরা স্প্যান ট্যাগটাকে এইখান থেকে কপি করে নিয়ে যেতে পারি, এইখান থেকেও নিতে পারি, অথবা আগের যে প্যানেলটা ছিল এই যে এইখান থেকে আমরা স্প্যান ট্যাগটাকে কপি করে নিয়ে গেলাম। স্প্যান ওপেন এবং স্প্যান ক্লোজ কপি করে নিয়ে যাব নাকি হাতেই লিখব? চলেন হাতেই লিখি। কপি করে নিলেও কিন্তু হবে, দুইটাই আপনারা শিখেন। হ্যাঁ, অ্যাট্রিবিউশনগুলো, হ্যাঁ ওইটা আমরা লিখবো, আমরা কালার লিখলেই ওইটা আইসা পড়বে। HTML ট্যাগ শেখা তো সহজ। HTML অনেকটা মনে করেন কিসের মতো, ইংলিশে আপনি যে ওয়ার্ডগুলো জানেন সেই ওয়ার্ডগুলাই আর কি। তো এখন ধরেন আমি 15 থেকে 20 লেখাটাকে হলুদ বানাবো। সো আমি যদি হাতে করতে যাই অনেক সময় লাগবে। এই যে স্প্যান ট্যাগকে আমি ওপেন করলাম এবং ক্লোজ করব এইখানে গিয়ে, এই যে 15 থেকে 20 দিন এই লেখাটা যেহেতু আমি করবো আর কি। তো এরপরে আমি কি করলাম, কার্লি ব্র্যাকেট দিয়ে স্ল্যাশ দিয়ে স্প্যান লিখলাম। আবার লেখার পরে এখন আমি চাচ্ছি 15 থেকে 20 দিনের মধ্যে কিছু অ্যাট্রিবিউশন দিতে বা দোষ দিতে, গুণ দিতে, হ্যাঁ, বা কিছু ওর মধ্যে এমপ্লয় করতে আর কি। সো আমি চলে আসলাম এইখানে, ধরেন এই যে স্টাইল লেখাটা, স্টাইল, তারপর হলো কালার ব্লু লিখছে ওরা। এবং অবশ্যই এই যে দেখেন উপরের যে এটাকে কি বলে, উদ্ধৃতি চিহ্ন বা ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাটাকেও ইউজ করতে হবে। যদি একটা ইউজ না করেন তাহলে কাজ করবে না। সো আমি কি করলাম, এইখান থেকে স্টাইল ইকুয়ালস, তারপর হলো ইনভার্টেড কমা, কালার, তারপর ক্লোন, এরপরে ব্লু, এই লেখাটাকে কপি করে সুন্দর করে এখানে স্প্যান ট্যাগের মধ্যে ছেড়ে দিলাম। দেখেন আমার লেখাটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এখন আমি এই লেখাটাকে ব্লু না করে আমি যদি এখানে ইয়েলো লিখে দিই তাহলেই আমার কাজ হয়ে গেল। এই যে দেখেন 15 থেকে 20 দিন। একটা যদি আপনি ইয়েলো করতে পারেন তাহলে বাকিগুলো করতে পারবেন না। এই ট্যাগটাকে কি করবেন, বারবার কপি করে আপনি অ্যাপ্লাই করে দেবেন। শুধু তাই না, আমরা তো এই যে ফন্টটা নিয়েছিলাম হিনশিলিগুড়ি, তাই না? এবং আপনি যদি চান যে এতটুকু লেখা অন্য ফন্টে হবে সেটাও করতে পারবেন আপনি এখানে ফন্ট দিয়ে। অথবা ধরেন ফন্ট সাইজ আপনি চাচ্ছেন এতটুকু লেখা আরও বড় হবে, কারণ আপনি যখন স্টাইলে এসে টাইপোগ্রাফি দিয়ে লেখা বড় করবেন তখন তো সবই বড় হয়ে যাবে, তাই না? কিন্তু আপনি চাচ্ছেন যে না, সব বড় করতে না, শুধু 15 থেকে 20 দিন লেখাটাকে বড় করতে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে আমরা আবার একটু ইন্সপাইরেশন নিয়ে আসি। এই যে দেখেন এইখানে শুধু ব্লু ইউজ করে না, কালার ব্লু ইউজ করছে, আবার কি দিছে, ফন্ট উইথ বোল্ড দিছে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কি করতে পারবেন, একাধিক গুণ ব্যবহার করতে পারবেন। সো আমরা কি করব, এই যে এরকম একটা জিনিস বা ক্লোন না কি বলে এটাকে, এটা দিতে হবে আমাদের, সেমিকোলন। হ্যাঁ, আমি বাংলা সেকেন্ড পত্রে মানে খুবই আর কি দুর্বল। আচ্ছা, আমরা কি করলাম, একটা সেমিকোলন দিলাম। দেওয়ার পরে ধরেন আমি চাচ্ছি ফন্ট সাইজ বড় করতে, ফন্ট, এরপরে একটা ক্লোন দিতে হবে, ক্লোন না কি বলে, ফন্ট সাইজ, এরপরে আবার কিছু বলবো না, ফন্ট সাইজ ধরেন 36 পিক্সেল px। অ্যাপ্লাই কি হয়েছে? আচ্ছা 30 পিক্সেল তো মনে হয় আগেই ছিল, দেখি 50 পিক্সেল। এই যে দেখেন ভাই কাজ করতেছে, 50 পিক্সেল দিয়ে দিলাম, ফন্ট সাইজ লিখলাম। আচ্ছা লেখাটা কিন্তু এরকমই হইতে হবে। এটা হলো আমরা যে এখন যেটা ইউজ করতেছি এটা হলো সিএসএস অ্যাট্রিবিউশন। সো আমরা তো HTML CSS জানি না। সো যদি নাও জানেন তবু আপনি করতে পারবেন। এই যে দেখেন আপনারা যেই জিনিসটা প্রয়োজন, ধরেন আমার এখন প্রয়োজন যে আমি পিক্সেলে আমার ফন্ট সাইজ বড় করতে চাই, তো আপনি লিখলেন, অথবা চ্যাট জিপিটিতে লিখলেও হবে, আপনি বাংলিশ লিখলেও হবে যে আমার দরকার।
আমার একটা টেক্সটে কি হলো, আপডেট চাচ্ছে কেন? হ্যাঁ, কিছু লিখতে গেলেই তো আপডেট চায়। আমার একটা টেক্সটের ফন্টস, আপনাদেরও কি এরকম হয়েছে? ও আচ্ছা, জেমিনিও তো ভালো, জেমিনিতে আসি, চ্যাটজিপিটি যেহেতু ঝামেলা করতেছে। ওকে, আমার একটা টেক্সট এর ফন্ট বড় করতে চাই HTML কোড দিয়ে। এখন বলতে পারেন যে আমরা তো কথা বলতেছিলাম CSS নিয়ে, HTML কেন চাইলাম? কারণ আপনি CSS যদি আলাদাভাবে ইউজ করতে চান তাহলে মনে করেন আলাদা আরেকটা প্যানেল খোলা লাগবে, কিন্তু HTML এর মধ্যেও CSS ইউজ করা যায় কিভাবে? এই যে স্টাইল লিখে, স্টাইল কথাটা লিখতে হয়। সো এই জন্যই আমি HTML এর কথাই লিখলাম, যাতে করেও আমাকে ফুল কোডটাই বের করে দেয়। এই যে দেখেন, এখন আপনি কি করবেন, স্টাইল কথাটা এইখান থেকে কপি করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আপনার ওই স্প্যান ট্যাগের মধ্যে ছেড়ে দিলেন। স্প্যান ট্যাগের মধ্যে আমি আমার স্টাইল কথাটা ধরেন এইখানে আবার আলাদা করে স্প্যান ট্যাগ দিই, দূর হবে ইনশাল্লাহ এই কথাটার। এইখানে স্প্যান, ক্লোজ স্প্যান, স্প্যান, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখন স্প্যান ট্যাগের ভিতরে এসে আমি কি করব, ওই যে লেখাটা কপি করে আনছি চ্যাটজিপিটি থেকে সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ধরেন এখানে ফন্ট সাইজ 32 দেওয়া, আমি চাচ্ছি যে না, ফন্ট সাইজ আমি এখানে 60 দিব। ওকে, আমাদের কি অ্যাপ্লাই হয়েছে লেখাটা? হ্যাঁ হয়েছে, কিন্তু বাহিরে চলে গেছে সম্ভবত, অনেক বেশি দিয়ে ফেলছি তো। আচ্ছা, আমাদের স্প্যান ট্যাগটাই ভুল হয়েছে, সেজন্য লেখাটাই মনে হয় চলে গেছে স্প্যান ট্যাগের কারণে। আমরা ট্যাগটাকে একটু এখান থেকে কেটে দিই। আচ্ছা, ও হো, ফন্ট সাইজের এখানে ইনভার্টেড কমাটা নাই, এই যে এটাই তো না, PX এর পরে এই কমা, এরপরে ইনভার্টেড কমা। ওকে, এই যে দেখেন এখন আসছে। এখন আমরা দূর হবে ইনশাল্লাহ এই কথাটাকে 60 পিক্সেল যদি দেই, তারপরও PX এর পরে। ওকে, এটা আবার এইখান থেকে মুছতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এইবার হয়েছে। তো মানে এইভাবে কাজ করার একটু দুর্বিষহ, কিন্তু আপনি কি করবেন, আপনার যেই জায়গায় প্রয়োজন হবে, ধরেন পুরা লেখাটা কপি করে চ্যাটজিপিটিকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আমি এইভাবে কাজ করতেছি এলিমেন্টর দিয়ে, তো তুমি আমাকে এই কথাগুলো বোল্ড করে দাও, অথবা কালার করে দাও, অথবা ক্রস করে দাও, যেটা চান আর কি। তাকফিতে একটা জিনিস আছে, এই যে এইখানে এই বিষয়টা কিন্তু আমরা করতে পারবো না, এটা হলো পেইড প্লাগইনস দিয়ে ক্রস দেওয়া। হ্যাঁ, এখানে একটা অ্যানিমেশন আছে, এখানেও অ্যানিমেশন আছে, সো এই জিনিসটা আমরা করতে পারবো না। হ্যাঁ, এটা করতে পারবো না, কিন্তু আমরা ডিলেটটা ইউজ করতে পারবো। ডিলেটটা দিলে তাহলে মাঝখানে ক্রস লেখা দেখাবে, মানুষ দেখলেই বুঝবে যে আসলে এই দামটা না, দামটা হলো রিয়েল দাম হলো এইটা। হ্যাঁ, তো এই তো আপনাদের আর মনে হয় যে এই লেভেলে আর কিছু দেখানোর মনে প্রয়োজন নাই, এতটুকু যদি করতে পারেন খুব ভালো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আপনারা একটু অ্যাডস লাইব্রেরিতে বর্ডারে আসেন, বর্ডার আসার পর সলিড দিয়ে দেন, বর্ডার দিয়ে দেন 5 পিক্সেল, এই যে দেখেন বর্ডার দেখা যাচ্ছে, ওদের মতোই আপনারা বর্ডার দিতে পারবেন। শুধু বর্ডার না, আরও কি জানি দেখলাম, হ্যাঁ বর্ডার রেডিয়াস আছে। তারপর এই যে এইভাবে 6টা কি অ্যাড করতে পারবেন না, 6টা প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টগুলো এখন কোন অবস্থায় আছে বলতে পারেন? প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে এবং প্রোডাক্টটা কার্ড অবস্থায় আছে। এই কার্ডটা আপনাদের দেখাইছিলাম ওই দিন, হয়তো বা ঝামেলাতে অনেকের মনে নাই। এই যে দেখেন আমার প্রোডাক্টটা এখন কোথায় দেখাই যাচ্ছে না, এখানে প্রোডাক্টটা এই যে দেখেন এইখানে, কিন্তু প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে না, প্রোডাক্টের কার্ড অবস্থায় নাই। সো এইগুলো যদি করতে হয় কি করবেন,
ফর্মটাকে ধরবেন, ধরার পর কন্টেন্টে আসবেন, এই প্রোডাক্ট অপশনে আসবেন। দেখেন এই অপশনটা এখনও কি চালু হয় না, ওই যে আমরা বন্ধ করে রাখছিলাম আপনাদেরকে দেখাইতে গিয়ে। সো আমরা এটাকে কি করি, একটু প্রোডাক্ট অপশনে এসে এই অপশনটাকে চালু আছে, হ্যাঁ চালু আছে, আমরা এটাকে একটু সেভ এন্ড সেটিংসে দিয়ে দিই। এই যে সেভ করলাম, এখন আমাদের চলে আসবে এখানে। এখন চলে আসছে আমাদের এই প্যানেলটা। আমরা এই যে দেখেন আগেই দেয়া ছিল, তো এই যে ইমেজটাকে কিভাবে আনবেন, তারপর কার্ড কিভাবে আনবেন, সেগুলো আবার একটু শুরু থেকে দেখাই। এখানে দেখেন পজিশন নামে একটা অপশন আছে। পজিশন বলতে আপনার প্রোডাক্টটা কোন পজিশনে দেখাবে, এটা কি চেক আউটের আগে দেখাবে, নাকি চেক আউটের পরে দেখাবে, নাকি বিফোর অর্ডারের আগে দেখাবে, অর্ডার রিভিউর আগে। যদি অর্ডার রিভিউর আগে করে দেন তাহলে দেখবেন যে এইখানে দেখাচ্ছে এই অর্ডার রিভিউর আগে। অথবা আপনি যদি চান যে না আমার তাকফি বা এই যে এই পেজটার মতো আগে দেখাবে অর্ডার করার আগে, তাহলে আপনি কি করবেন, আপনি বিফোর চেক আউট দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের ইমেজগুলো এখানে চলে আসছে। এবং স্কিন, আপনার প্রোডাক্টের স্কিন কি হবে, কার্ড নাকি ক্লাসিক। ক্লাসিক দিলে দেখবেন যে লম্বা হয়ে গেছে, কিন্তু কার্ডটাই মোটামুটি সুন্দর। এই যে দেখেন এটা হলো ক্লাসিকের অবস্থা, এটাকে কাট করে দিলে ওই বক্স আকারে দেখা যায়। এরপরে ধরেন প্রোডাক্টের ইমেজ আপনি দেখাতে চান নাকি দেখাতে চান না, যদি নো দিয়ে দেন তাহলে প্রোডাক্টের ইমেজ দেখাবে না, শুধু এরকম দেখাবে। কিন্তু আমরা চাচ্ছি প্রোডাক্টের ইমেজও দিয়ে দিতে। আচ্ছা, এখানে হলো টাইটেল। টাইটেল আপনি চাইলে দিতে পারেন, আমি বলবো যে না দিলেও চলে। এখানে আপনার অর্ডারটি কনফার্ম করুন, ধরেন এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমার লেখাটা এখানে চলে আসছে। এরপরে স্টাইলে এসে এই যে দেখাইলাম ইনপুট ফিল্ড হলো এইগুলো। ইনপুট ফিল্ডের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ও আচ্ছা, এটা হলো লেভেলের কালার। লেভেল বলতে ইনপুট ফিল্ডের উপরে যে হেডলাইনটা থাকে, এই যে নাম্বার, জেলা, নাম, এগুলো হলো আপনার লেভেল। সো এই লেভেলের কালারও আপনি আপনার মন মতো চেঞ্জ করতে পারবেন, নীল, লাল, যা দিতে মনে চায়। এরপরে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এটা তো আমি র্যান্ডমলি করতেছি, কিন্তু এটা অনেক সুন্দর করে করা যায়। কিন্তু ফর্মটাও ডিজাইন করতে পারবেন। ইনপুট টেক্সট কেমন হবে, প্লেস হোল্ডারে কি থাকবে না থাকবে, সব কিছু এখান থেকে দেওয়া যাবে। আপনার বর্ডার থাকবে কিনা, এগুলো দেখেন চ্যাপ্টা হয়ে আছে। আমরা যদি বর্ডার রেডিয়াস বা বর্ডার দিই, ধরেন 2 পিক্সেল বর্ডার দিবা, বা যার যত ইচ্ছা 5 পিক্সেলও দিতে পারেন। এই যে বর্ডারগুলো দিলাম। এখন চাইলে বর্ডারের কালারও দিতে পারেন আলাদাভাবে, এই যে লাল করে দিলাম বর্ডারের কালার। বর্ডার রেডিয়াসও দিতে পারেন, হ্যাঁ এই যে বর্ডার রেডিয়াস বেশি করে দিলাম। এরপরে এই বাটনটা হলো এই যে এই বাটন, এইটা কিন্তু আলাদা একটা বাটন। এটা কিন্তু আমরা যে বাটনগুলো ইউজ করছি সেগুলো না। এই বাটনের টেক্সট, কালার, সেগুলোর কালারের টাইপ কি দিবেন না দিবেন সব এইখান থেকে চেঞ্জ করা যাবে। এই যে দেখেন বাটনের কালার চেঞ্জ হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের টাইপ কি দিবেন আপনি, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন। হ্যাঁ আমরা তো বারবার ক্লাসিক দেখছি, এই যে আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারেন। সো আপনারা কী করবেন জানেন, 2-1টা ল্যান্ডিং পেজ একটু দেখবেন যে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেম ল্যান্ডিং পেজ আছে কিনা। এই ধরনের ল্যান্ডিং পেজ আপনি কপি করার চেষ্টা করবেন। ফুললি যদি কপি করতে পারেন তাহলে ভালো, আর না কপি করতে পারলেও সমস্যা নেই। দেখবেন যে আপনার একটা মোটামুটি ডিজাইন দাঁড়ায় গেছে। এই যে দেখেন, আচ্ছা এই যে লেখাটা, এটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। ধুতি পাঞ্জাবি, এই যে লেখা, পরে খাদি পাঞ্জাবি, কোত্থেকে অ্যাড করে দেখাইছি না। আচ্ছা এই যে দেখেন কার্ডের এইখানে আপনি চাইলে বিভিন্ন জিনিস লিখতে পারেন। সো এইটা লেখার জন্য আপনাকে কাট ফ্লোতে আসতে হবে। এই যে কাট ফ্লোর চেক আউট পেজে আসতে হবে। আসার পরে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন, এই যে এই 2টা প্রোডাক্ট অ্যাড করছেন না, এইখানে সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে হাইলাইট টেক্সট নামে একটা অপশন আছে। এখানে দেওয়া ডিসকাউন্ট 15%। ধরেন আমি এখানে লিখে দিচ্ছি আজকের জন্য ফ্রি, এই লেখাটা লিখে দিলাম। হ্যাঁ এই লেখাটা এখান থেকেও কপি করে আমরা এই প্রোডাক্টের এইখানেও দিয়ে দিলাম, হাইলাইট টেক্সট যেখানে আর কি। সো এইখানে দিয়ে আমরা এখন সেভ সেটিংসে ক্লিক করি। বাস আমাদের কাজ শেষ। আমরা যদি একটু আমাদের প্রিভিউ প্যানেলে আসি এবং এটাকে যদি একটু রিলোড করি,
ও আচ্ছা, এটা তো ওই পেজটা না। এই যে চলে আসলাম, আসার পর এই যে দেখেন আজকের জন্য ফ্রি লেখাটা একটু উপরে চলে গেছে, আজকের জন্য ফ্রি দোনোটা লেখা এখানে দেখা যাচ্ছে। তো বুঝতে পারছেন এখানে কিভাবে লেখা দিতে হয়? বুঝেন না মনে হয়, আওয়াজ কম নাকি ঘুমায় পড়ছে সব? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াবেন কমাবেন কিভাবে? এই যে কাট ফ্লোর নিচে এই যে এনেবল কোয়ান্টিটি, এটাকে এনেবল করে দিলে কোয়ান্টিটি ইউজার বাড়াইতে পারবে, আর অফ করে দিলে একটার বেশি অর্ডার করতে পারবে না। 5টা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা সম্ভবত এইখান থেকে সম্ভবত করতে হবে, এইখান থেকে। ডিফল্ট, আচ্ছা দেখবো না, আপনারটা জায়গায় গিয়ে দেখতে হবে কি প্রবলেম। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে